এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের সেকেন্ড চ্যাপ্টারের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ অ্যান্ড সিকিউ কমপ্লিট করাই দিব। এই একটা ক্লাসের পর তুমি এইচএসসিতে অ্যান্ড তোমার কলেজের এক্সামে ডেফিনেটলি কমন পাবা। সো চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারের নাম হলো বাংলাদেশের কৃষি। আমরা সবাই জানি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কি কি হচ্ছে কি না হচ্ছে অ্যান্ড আরও অনেক কিছু। সো আমরা কয়েকটা এমসিকিউ কমপ্লিট করবো। সেই এমসিকিউ এর আদলে তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু সিকিউ আমি কমপ্লিট করাই দিব। প্রথম এমসিকিউ, কৃষির ইংরেজি প্রতিশব্দ কি? আমরা সবাই জানি কৃষির ইংরেজি প্রতিশব্দ হলো এগ্রিকালচার। এরপরে কৃষির সাথে সম্পৃক্ত কোনটি? কৃষির সাথে ডেফিনেটলি সম্পৃক্ত হলো বনায়ন। তার মানে কৃষিকাজ আর বনায়নের কাজ কাইন্ড অফ সেম। বাংলাদেশের অধিবাসীদের প্রধান পেশা কি? আমরা জানি বাংলাদেশের মানুষদের মধ্যে 80% মানুষ কৃষিকাজ করে। ওকে, এরপরে পারিবারিক প্রয়োজনের লক্ষ্য রেখে কৃষি কাজ করা হয় কোথায়? উন্নয়নশীল দেশে। তার মানে দেখো লাইনটা দেখো, পারিবারিক প্রয়োজন, তার মানে আমাদের দেশের যত ধরনের কৃষি কাজ আস্তে আস্তে মানে বড় হয়েছে তাদের সবার মূল কোর ছিল তারা পরিবারের নিড ফুলফিল করবে। যেমন মনে করো আমি যদি কৃষিকাজ করি তাহলে আমার পরিবারের মেইন নিড কী হবে? যে শাকসবজির অভাবটা পূরণ করতে হবে। তো শাকসবজির অভাব পূরণ করতে গিয়ে আমাকে তো উৎপাদন অনেক বেশি করতে হবে। এই উৎপাদন বেশি করতে গিয়ে যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন ততটুকু উৎপাদন করার পরে বাকিটা কি আমি রেখে দিব? না, বাকিটা আমি বাজারে বিক্রি করে দিব। ওকে, বাংলাদেশের কৃষি কাঠামোকে বলা হয় কি? বলা হয় বাংলাদেশের কৃষি কাঠামোকে বলা হয় সনাতনী কৃষি। কারণ আমরা এখনও বিশ্বাস করি যে গরু দিয়ে লাঙল দিয়ে কাজ করলে কাজটা অনেক ভালো হয়। এরপরে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করা সম্ভব নয় কেন? আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা সম্ভব নয় কারণ এখানে জমি ক্ষুদ্র খণ্ডের জন্য, মানে জমির যে ক্ষুদ্র 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 খণ্ড আছে এগুলার জন্য। দেখো আমাদের বাংলাদেশের কৃষি এই চ্যাপ্টারটা থেকে আমাদের সিকিউর ক্ষেত্রে কেমন প্রশ্ন আসবে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের কৃষি এই চ্যাপ্টারটা থেকে আমাদের খেয়াল করো, দেখো বাংলাদেশের কৃষি, এই কৃষি থেকে কি কি আসতে পারে? বাংলাদেশের কৃষির সমস্যাগুলো কি কি, বাংলাদেশের কৃষির সম্ভাবনাগুলো কি কি, তারপর হলো বাংলাদেশকে কেন উন্নয়নশীল দেশ বলা হয়, এই জিনিসগুলো। যেমন আমি যদি তোমাদেরকে বলি বাংলাদেশের কৃষির সমস্যাগুলো কি কি, আমাদের দেশে কৃষকদের পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয় না। এটার পেছনে আমরা একটা বড় রিজন আছে, কারণ মধ্যস্থ অনেক ব্যবসায়ীরা আছে। মনে করো একজন কৃষক সে একটা সবজি উৎপাদন করলো যেটার দাম সে এক্সপেক্ট করতেছে 30 টাকা, সে 30 টাকা দিয়ে বিক্রি করার পর মাঝখানে যে মিডল ম্যান এটাকে নিয়ে বাজারে বিক্রি করবে সে মাঝখান থেকে 10 টাকা খায় ফেলে। তাহলে এই 30-এর সাথে যোগ হয় কত? আর 10 টাকা। এখন বাজারে যে জায়গাটায় বিক্রি করবে তাকে আবার চাঁদা দিতে হয়, তার মানে 50 টাকা হয়ে যায়। কৃষক পাইতেছে মাত্র 30 টাকা। কৃষক কত টাকা পাচ্ছে? মাত্র 30 টাকা পাচ্ছে। বাট এই প্রোডাক্টটা বাজারে যেতে হাত বদল হইতে এই প্রোডাক্টের দাম হয়ে যাচ্ছে 500 টাকা, 100 টাকা। যে সেম জিনিসটা লেবুর সাথে হয়েছে। ওকে, লেবুর দামটা এভাবে করে বাড়ছে। সো বাংলাদেশের কৃষির সমস্যাগুলো অনেক বেশি। এই সমস্যার মধ্যে থেকে কিছু সম্ভাবনাও আছে, যেমন বাংলাদেশের কৃষির ক্ষেত্রে এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা সারা বছর পাই, যেগুলো আমরা বাইরের দেশে সেলও করতে পারি। ওকে, এরপরে বাংলাদেশের কৃষির সাথে আরেকটা জিনিস আছে, কৃষি খামার। আরেকটা কি আছে? কৃষি খামার। আমাদের দেশে খামারগুলোর মধ্যে কিছু খামার আছে তোমার প্রান্তিক খামার, কিছু খামার আছে ব্যবসায়িক খামার। সো আমরা যদি খামারটাকে এবার আমাদের ফোকাসে রাখি, আমরা কয়েক ধরনের খামারের মধ্যে মেইনলি আমাদের খামারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইলো আমাদের, ঠিক আছে, আমাদের অনেক ধরনের খামার বাট এক্সামে দুই ধরনের আসতে পারে। একটা হইলো তোমার প্রান্তিক খামার, আর একটা হইলো আমাদের ব্যবসায়িক খামার বা কমার্শিয়াল খামার, যেটাকে বলা হয় ব্যবসায়িক খামার। সো চলো দুইটাকে আমরা এবার পড়ি। প্রান্তিক খামার বলতে বোঝায় যে খামারের কৃষক বা যেই কৃষকরা তার নিজের প্রয়োজন মেটানোর জন্য যে খামার করে, জাস্ট নিজের প্রয়োজন মেটাবে। মনে করো একটা গরু আছে, একটা গরু দিয়ে সে নিজেদের পরিবারের প্রয়োজন মেটাবে, তাকে আমরা প্রান্তিক খামার বলব। প্রান্তিক খামার তার খামার উৎপাদন করা জিনিস সে কখনো বাজার পর্যন্ত নিতে পারবে না, কারণ তার বেশি উৎপাদন হয় না, সে নিজের প্রয়োজন মেটানোর জন্য যে খামার করে। অন দ্য আদার হ্যান্ড ব্যবসায়িক খামারটা, যেটা আমরা সাদেক এগ্রো কিছু নিজেরা নিয়ে এত বড় কিছু হয়েছিল 17 লাখ টাকা ছাগল নিয়ে এত বড় কিছু, ওই ক্যাটাগরির বড় বড় খামারকে আমরা বলবো ব্যবসায়িক খামার, যাদের কাজই থাকে নিজের প্রয়োজন না মানুষের প্রয়োজন মেটানো, বিজনেস করা। বাট প্রান্তিক খামারের টার্গেট কি? বিজনেস করা না কিন্তু।
ওকে, এরপরে এখান থেকে প্রশ্ন আসতে পারে আমাদের যে বাংলাদেশের কৃষিখাতে কোন তোমার খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের কৃষি খাতে তোমার শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি, যেটা আমরা পরবর্তী টপিকে দেখব। তারপর হলো তোমাদের পাট আছে, ধান আছে, কোন কোন খাত, তারপর হলো বনজ আছে, খনিজ আছে, কোন কোন খাতের অবদান বেশি, এইগুলোতে আমাদের এই চ্যাপ্টার থেকে আসার মতো। তারপর এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে তুমি যদি একজন আদর্শ খামার, ইয়েস, আদর্শ খামার কি? আদর্শ খামার, একটা আদর্শ খামার বলতে কি বোঝায়? একটা আদর্শ খামারের আয়তন কতটুকু হবে, কতজন মানুষ কাজ করবে, কতক্ষণ কাজ করতে হবে, কি কি জিনিস উৎপাদন করতে হবে, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রান্তিক খামার অ্যান্ড দেন তোমাদের এই জায়গা থেকে পার্থক্য আসবে, দুইটার মধ্যে পার্থক্য আসবে। প্রান্তিক খামার আর ব্যবসায়িক খামারের মধ্যে পার্থক্য কি। তারপর উদ্দীপকে মনে করো একজন সফল খামারি সম্পর্কে বলবে, তারপর তোমাকে প্রশ্ন করবে তার খামারটা কি একটি আদর্শ খামার বলা যায়। আদর্শ খামারের একটা মান আছে, জমির পরিমাপ আছে, ওগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি যদি ইন সামারি করি, এই যে বাংলাদেশের কৃষি, এই চ্যাপ্টারটা থেকে বাংলাদেশের কৃষি খাতে কি কি হয় না হয় এগুলো যদি তুমি একটু ভালোভাবে জানো, একটু ভালোভাবে রিডিং করো, কোন খাতে কতটুকু টাকা ইনভেস্ট করা হয়, খামার কি, খামারে কীরকম পরিমাণ আর্নিং হয়, তাহলে তুমি আশা করা যায় এই চ্যাপ্টার থেকে মোটামুটি লেভেলে কমন পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আমরা চলো এবার পরবর্তী আমাদের এমসিকিউগুলোতে চলে যাই। ওকে, বাংলাদেশে কোনটি বাংলাদেশের কৃষি খামারের বৈশিষ্ট্য নয়? বাংলাদেশের কৃষি খামারের বৈশিষ্ট্য নয় কি? মূলধন নিবিড় পদ্ধতি। আমাদের দেশের কৃষি খামার পুরাটা হলো শ্রমনিবিড় পদ্ধতি। শ্রমনিবিড় মানে আমাদের দেশের কৃষি খামারগুলোতে সবচেয়ে বেশি মানুষ খালি পরিশ্রম করে, টাকা পয়সা একটু কম দেয়। বাংলাদেশের কৃষিতে কোনটির প্রাধান্য লক্ষ্য করা যায়? বাংলাদেশের কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য, কারণ আমরা অলওয়েজই একটা জিনিস ট্রাই করি, খালি খাদ্যশস্য উৎপাদনের দিকে বেশি ফোকাস করি বাংলাদেশের কৃষিতে। আমাদের দেশে উৎপাদিত খাদ্যশস্যগুলো কি? স্বল্প পুষ্টিকর, মানে আমাদের দেশে যা উৎপাদন করা হয় এটার পুষ্টি ক্ষমতা কম হয়ে থাকে। এরপরে বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে? মনে রাখবে কৃষির উপখাত আছে 3টা। কৃষির উপখাত কয়টা? এই উপখাতগুলো থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে। সার্বিক কৃষিখাতের উপখাত হিসেবে গণ্য করা হয় কোনটিকে? সার্বিক কৃষিখাতের, খেয়ালটা করো, সার্বিক কৃষিখাতের উপখাত হলো মৎস্য সম্পদ। সার্বিক কৃষিখাত, এইটার আবার উপখাত মৎস্য খাত। বাংলাদেশের মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ বনভূমি রয়েছে? এটা হলো 17.62%। এটা কম বা বেশি হইতে পারে, একটু তোমরা আপডেটেডটা দেখে নিয়ে পরীক্ষায় বসবা। এই যে জিডিপি জিএনপিতে কোন, এই যে একটু আগে আমি বললাম বাংলাদেশের কোন খাতে জিডিপি জিএনপিতে কতটুকু অবদান, এটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। 2019-20 সালে জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? প্রাণী সম্পদের অবদান 1.46%। এরপরে 2019-20 সালে জিডিপিতে বনজ সম্পদের অবদান কত? বনজ সম্পদের অবদান হলো 1.68%। 2019-20 সালে জিডিপিতে মৎস্য সম্পদের অবদান কত? 3.56%। কৃষক যে আয়তনে জমির উপর কৃষি পরিচালনা করে থাকে তাকে কি বলা হয়? তাকে কৃষি জোত বলা হয়। এখন এই কোশ্চেনটি একটু ভালোভাবে দেখো, পরীক্ষা তোমাদের ক খ মার্কের প্রশ্ন দেবে, কৃষি জোত কি? খেয়াল করো, কৃষক যে আয়তনে জমির উপর কৃষি পরিচালনা করে থাকে। থিঙ্ক অ্যাবাউট ইট, তোমাদের জাকি ভাই। ওকে, তোমাদের আবার আমাদের সবার জাকি ভাই। জাকি ভাই কি করলো? জাকি ভাই চিন্তা করলো সে একটা গরুর খামার দিবে। কি দিবে? সে একটা গরুর খামার দিবে। এই যে জাকি ভাই গরুর খামার দিবে, এই গরুর খামার জাকি ভাই কতটুকু জমির উপর দিবে? মনে করো জাকি ভাইয়ের 2 একর জমি আছে। এই 2 একর জমির উপরে জাকি ভাই একটা গরুর খামার দিবে। এই 2 একর জমিকে আমরা কৃষি জোত বলবো। কৃষি জোত মনে বলতে বোঝায় একজন কৃষক তার যতটুকু জায়গায় কাজ করবে, কৃষি কাজ করবে, তাকে আমরা কৃষি জোত বলবো। ওকে, আচ্ছা, এরপরে জীবন ধারণ উপযোগী খামারের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো পরিবারের অভাব পূরণ করা, যেটাকে আমরা প্রান্তিক খামার বলে থাকি। উৎপাদিত পণ্যের সংখ্যার ভিত্তিতে কৃষি খামারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। মালিকানার ভিত্তিতে খামারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। মালিকানার ভিত্তিতে খামারের উদাহরণ কি? মালিকানার ভিত্তিতে খামারের উদাহরণ হলো সমবায় খামার আছে, মানে মালিকানা ভিত্তিক, মালিক কয়জন হবে। উৎপাদিত পণ্যের সংখ্যার ভিত্তিতে খামারের উদাহরণ, মানে উৎপাদিত পণ্য কয়টা পণ্য উৎপাদন করবে, এটা হলো মিশ্র খামার, মানে একই খামারে অনেক কিছু উৎপাদন করা। এরপরে জীবন নির্বাহী খামারের আরেক নাম কি? জীবন নির্বাহী খামারের আরেক নাম হলো আত্মপোষণ খামার, মানে নিজেকে তুষ্ট করা, নিজের প্রয়োজনগুলোকে ফুলফিল করা। এরপরে যে কৃষি খামারে একাধিক ফসল উৎপাদিত হয় তাকে কি বলা হয়? যে কৃষি খামারে একাধিক ফসল উৎপাদিত হয়
তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো বহুমুখী খামার। দেখো একসাথে অনেকগুলা ফসল উৎপাদন করতেছি, তাকে আমরা বলবো বহুমুখী খামার। তোমাদেরকে আরেকবার বলে রাখি, এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু একটা ফুল সিকিউ আসবেই। কিভাবে আসবে? উদ্দীপকে তোমাকে মনে করো খামার সম্পর্কে বলবে বা কৃষির কোনো একটা খাত সম্পর্কে বলবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট উদ্দীপকে কোনটা সম্পর্কে কথা বলছে, ওইটাকে ফাইন্ড আউট করে দেন তোমাকে গ বা ঘ মার্কের কোশ্চেনগুলোকে এভাবে করে অ্যান্সার করতে হবে। ওকে, অ্যান্ড যে এমসিকিউগুলো পড়াচ্ছি এইটার পিডিএফ কিন্তু তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবে, তাই ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করতে ভুলো না। ওকে, ফসল উৎপাদনের সাথে পশুপালন করা হয় কোন খামারে? ফসল উৎপাদনও করা হয়, পশুপালন করা হয়। এটা কোন খামারে? মিশ্র খামারে। মানে যেই খামার, আমরা দেখো বহুমুখী খামারে একসাথে অনেক কিছু উৎপাদন করা হয়, মিশ্র খামারে পশু পাখিও আমরা উৎপাদন করি, ফসল উৎপাদন করি। দ্রব্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোকে কি বলা হয়? দ্রব্য উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোকে আমরা বিপণন বলে থাকি। এরপরে বাংলাদেশের প্রাচীন পদ্ধতির মাপ কোনটি? ধামা মাপ, দাঁড়িপাল্লা দিও না কিন্তু, ভামা হবে এটা। ওকে, ধামা। আমাদের দেশে কৃষকেরা কাদের কাছ থেকে বেশি ঋণ নেয়? অলওয়েজ মাথায় রাখবা, গ্রাম্য মহাজন। অনেকে বুঝতে পারো না ভাইয়া গ্রাম্য মহাজন কি? গ্রাম্য মহাজন মানে হলো গ্রামের এমন মানুষজন যাদের প্রভাব প্রতিপত্ত গ্রামে অনেক বেশি। যেমন তোমার পঞ্চায়েতের যে মানুষজন, গ্রামের মুখ্য কর্তা হিসাবে যার কথার একটা ভ্যালু আছে, সেই গ্রাম্য মহাজন থেকে কি করা হয়? ঋণ নেওয়া হয়। আমি এটা পার্সোনালি প্রেফার করি না গ্রাম্য মহাজন থেকে ঋণ নেওয়া, কারণ গ্রাম্য মহাজন অতিরিক্ত সুদ ধার্য করে। এর থেকে তুমি ব্যাংক থেকে ঋণ নাও, তারপর হলো তুমি ক্ষুদ্র ঋণ নাও, গ্রামীণ ঋণ নাও, বাট গ্রাম্য মহাজন থেকে ঋণ নেওয়াটা আমি প্রেফার করি না। এরপরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি কি? ডেফিনেটলি কৃষি। আমরা জানি বাংলাদেশের ম্যাক্সিমাম মানে মানুষ যারা চাকরি টাকরি করে এরা বাদে সবগুলোই কৃষির উপর নির্ভর। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান, ম্যাক্সিমাম মানুষ কৃষিকাজের সাথে ডিপেন্ডেন্ট। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান। 2019-20 অর্থ বছরে আউশ ধানের উৎপাদন কত? এইগুলো আমাদের পরীক্ষায় আসবে। আউশ ধান 30.12 লক্ষ মেট্রিক টন। ওকে, আমি তোমাদেরকে যদি আরেকবার একটু সামারি করাই দিই, এই চ্যাপ্টার থেকে আমাদের কেমন ক্যাটাগরির প্রশ্ন আসবে। প্রথমে আমরা আমাদের দেশে কৃষি এর সমস্যাগুলো কি, সম্ভাবনাগুলো কি, এটা আমাদের ব্রেনে একদম ঢোকায় নিতে হবে। ওকে, যারা যারা জানো বাংলাদেশের, তোমার মতে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি, সেটা আমাকে এই ভিডিওর কমেন্টে জানাই দিও তো, আমি দেখবো না তোমাদের মতে কি কি আছে। সমস্যা, সম্ভাবনা। খামার কি? খামারের ভিতরে আমাদের আছে কি প্রান্তিক খামার কি, ব্যবসায়িক খামার কি, দুইটার মধ্যে পার্থক্য আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আদর্শ খামার কি, এটা আমাদেরকে জানতে হবে। দেন আমাদের দেশের যে তোমার কৃষির খাতগুলো আছে, ঠিক আছে, যে আমাদের কৃষির খাতগুলো আছে, এই কৃষির খাতগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে বলা যায় এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসলে তুমি ফুললি অ্যান্সার করতে পারবা। ওকে, সো অর্থনীতির দ্বিতীয় পত্রের সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।